হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং ক্লিনিক। ফিরে এলাম ন্যারেশন সিরিজের সেকেন্ড ক্লাসে। ন্যারেশন সিরিজের সেকেন্ড ক্লাসে তোমরা জানবে ন্যারেশন চেঞ্জ করতে গেলে কি কি বিষয় তোমাদেরকে আগে থেকেই জানতে হবে, অর্থাৎ কি কি উপাদান দরকার ন্যারেশনটাকে চেঞ্জ করতে গেলে। সো লেটস স্টার্ট। আমরা যখন রান্না করি তখন রান্নাটা শুরু করার আগে আমাদেরকে কি করতে হয়? রান্নার যাবতীয় উপাদান বা ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমাদেরকে আগে কালেক্ট করে নিতে হয় বা আগে থেকে আমাদেরকে অ্যারেঞ্জ করে নিতে হয়। যেমন ধরো, রান্না করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ ভেরিয়াস টাইপস অফ স্পাইসেস লাগে, ভেজিটেবলস লাগে, এছাড়া আরো অন্যান্য ইনগ্রেডিয়েন্টস বা উপাদান যেগুলো খাদ্যটিকে অনেক বেশি ডিলিশিয়াস করে তোলে। ঠিক তেমনি ভাবে ন্যারেশন চেঞ্জ করার আগে কি কি বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে সেগুলি এক্ষেত্রে আমি ইনগ্রেডিয়েন্টস অফ ন্যারেশন চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জের উপাদান হিসেবে আমি উল্লেখ করেছি। সুতরাং চলো দেখে নেওয়া যাক কি কি সেই উপাদান যেগুলি ন্যারেশন চেঞ্জ করার জন্য অপরিহার্য। ফার্স্ট, স্টেপস অফ ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে গেলে কোন কোন স্টেপগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। ফার্স্ট, জাজ দ্য ন্যারেশন, অর্থাৎ প্রথমে তোমাকে ন্যারেশনটিকে চিহ্নিত করতে হবে বা ন্যারেশনের যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি দেখে তোমাকে জাজ করতে হবে এটি কোন ন্যারেশন। যদি সেটি দেখে বুঝতে পারো যে ওটি ডাইরেক্ট ন্যারেশন, তাহলে তোমাকে চেঞ্জ করে ওটাকে ট্রান্সফার করতে হবে ইনডাইরেক্ট ন্যারেশনে। তার জন্য কি করতে হবে? নেক্সট স্টেপ, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ইন দ্য রিপোর্টেড স্পিচ, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটি রয়েছে, অর্থাৎ যেটি কিনা বক্তা বক্তব্য হিসাবে রেখেছিল, সেটি কোন সেন্টেন্স সেটি তোমাকে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট স্টেপ, চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স ইন রিপোর্টেড স্পিচ, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটি তুমি আইডেন্টিফাই করলে সেই সেন্টেন্স অনুসারে তোমাকে কি করতে হবে? রিপোর্টিং ভার্বটিকে চেঞ্জ করতে হবে। নেক্সট স্টেপ, ইনসার্ট দ্য লিঙ্কার অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স ইন রিপোর্টেড স্পিচ, ঠিক একই রকম ভাবে রিপোর্টেড স্পিচে কোন সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্স অনুসারে তোমার লিঙ্কার বা একটা কানেক্টর ওয়ার্ড তোমাকে যোগ করতে হবে। নেক্সট স্টেপ, চেঞ্জ দ্য টেন্স অফ রিপোর্টেড ভার্ব ইফ রিকোয়ার্ড, যদি রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটি রয়েছে যাকে বলা হচ্ছে রিপোর্টেড ভার্ব, তার টেন্সটি যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে সেটিকে চেঞ্জ করতে হবে। নেক্সট স্টেপ, চেঞ্জ দ্য ফর্ম অফ প্রোনাউন ইন রিপোর্টেড স্পিচ ইফ রিকোয়ার্ড, একই রকম ভাবে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো প্রোনাউন থেকে থাকে সেই প্রোনাউনগুলোর পরিবর্তন করার প্রয়োজন বোধ হলে সেগুলিকে পরিবর্তন করতে হবে। নেক্সট স্টেপ অ্যান্ড দ্য লাস্ট স্টেপ, চেঞ্জ দ্য টাইম ফ্রেজ ইন রিপোর্টেড স্পিচ ইফ রিকোয়ার্ড, যদি রিপোর্টেড স্পিচের কোনো টাইম ফ্রেজকে পরিবর্তন করার প্রয়োজন হয়ে থাকে সেটিও তোমাকে চেঞ্জ করতে হবে। নেক্সট, একই রকম ভাবে ন্যারেশনটি কোন ন্যারেশন সেটি তোমাকে জাজ করতে হবে। যদি ন্যারেশনটি ইনডাইরেক্ট বলে তুমি চিহ্নিত করতে পারো তাহলে তোমাকে কি করতে হবে? ওটাকে চেঞ্জ করতে হবে ডাইরেক্ট ন্যারেশনে। নেক্সট স্টেপ, তাহলে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার পরবর্তী স্টেপ কি? Identify the sentence in reported speech
with the help of reporting verb. তোমাকে কি করতে হবে, রিপোর্টেড স্পিচে কোন ধরনের সেন্টেন্স ছিল সেটি তোমাকে চিহ্নিত করতে হবে। তার জন্য তোমাকে একজন হেল্প করবে, সে হচ্ছে কি না ইনডাইরেক্ট স্পিচে যে রিপোর্টিং ভার্ব রয়েছে সেই রিপোর্টিং ভার্বই তোমাকে জানিয়ে দেবে যে রিপোর্টেড স্পিচে কি ধরনের সেন্টেন্সটি ছিল। নেক্সট স্টেপ, চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব টু সে, সেজ অর সেড। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি ইনডাইরেক্ট স্পিচে যাই থাকুক না কেন, ডাইরেক্ট স্পিচে চেঞ্জ করার সময় কেবলমাত্র সে ভার্বটি ইউজ করতে হবে। সেটি প্রেজেন্টে হলে সে বা সেজ এবং পাস্টে হলে সেড। নেক্সট স্টেপ, রিমুভ দ্য লিঙ্কার। আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করেছিলাম সেক্ষেত্রে দেখেছিলাম একটা লিঙ্কারকে ইনসার্ট করতে হচ্ছে। এক্ষেত্রে কিন্তু সেই লিঙ্কারটাকে রিমুভ করে দিতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। চেঞ্জ দ্য টেন্স অফ রিপোর্টেড ভার্ব ইফ রিকোয়ার্ড। যদি প্রয়োজন হয় তাহলে একই রকম ভাবে রিপোর্টেড ভার্বের টেন্সটিকেও চেঞ্জ করতে হবে। নেক্সট, চেঞ্জ দ্য ফর্ম অফ প্রোনাউন ইন রিপোর্টেড স্পিচ ইফ রিকোয়ার্ড। একই রকম ভাবে উল্টো প্রসেসেও যখন তোমরা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে যাবে সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে প্রোনাউনের যদি কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে সেটিরও পরিবর্তন করতে হবে। নেক্সট স্টেপ, চেঞ্জ দ্য টাইম ফ্রেজ ইন রিপোর্টেড স্পিচ ইফ রিকোয়ার্ড। একই রকম ভাবে টাইম ফ্রেজেরও যদি কোনো প্রয়োজন হয় চেঞ্জ করার, সেটিকেও চেঞ্জ করতে হবে। অবশ্যই এই যে সমস্ত চেঞ্জগুলো কথা আমি বললাম সেগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে লজিক্যালি আমি ব্যাখ্যা করব। অতএব আমি রিকোয়েস্ট করব এই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য। এরপরে আমরা চলে যাব ন্যারেশন চেঞ্জ করার সময়। তোমরা ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্টে চেঞ্জ করছো তখন রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটি রয়েছে সেই সেন্টেন্সটিকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সেই সেন্টেন্সটি আইডেন্টিফাই করার জন্য অবশ্যই তোমাদেরকে জানতে হবে সেন্টেন্স কয় প্রকার এবং কি দেখে আমরা ওই সেন্টেন্সটিকে চিনতে পারব। ফর্মস অফ ভেরিয়াস টাইপস অফ সেন্টেন্সেস। বিভিন্ন ধরনের সেন্টেন্সের ফর্মগুলো এবার আমরা জেনে নেব। সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। ফার্স্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্সকে বলবো? যে সেন্টেন্সগুলো স্টেটমেন্ট বা বিবৃতি নির্দেশ করে সেই সেন্টেন্সগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিষ্কার তোমরা ছবিটা দেখে বুঝতেই পারছো। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্সের দ্বারা আমরা কোশ্চেন করি বা প্রশ্ন করি, তাই এই সেন্টেন্সকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্স। পরিষ্কার ছবি দেখে তোমরা বুঝতে পারছো কেউ একজন আরেকজনকে অর্ডার করছে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ সূচক বাক্য। শুধুমাত্র এক্ষেত্রে আদেশ বোঝাবে তা নয়, আদেশ, অনুরোধ, উপদেশ, সাজেশন, প্রপোজাল, এগুলো সবকিছুই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট, অপটেটিভ সেন্টেন্স। ছবি দেখে পরিষ্কার বুঝতে পারছো প্রে করা বা উইশ করা বোঝাবে এই অপটেটিভ সেন্টেন্সের দ্বারা। নেক্সট, এক্সক্লামেটরি সেন্টেন্স। তোমরা ছবি দেখে বুঝতে পারছো বিস্ময় প্রকাশ করা হয় যে সেন্টেন্সের দ্বারা, সেই সেন্টেন্সকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। শুধুমাত্র এই সেন্টেন্সগুলোর নাম জানলে কিন্তু আমাদেরকে হবে না, সেন্টেন্সগুলোকে চেনার জন্য এদের ফর্ম অর্থাৎ রূপগুলো আমাদেরকে জানতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্ম হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব থাকবে এবং তারপরে আদার্স। এই আদার্সের মধ্যে 3টে ক্যাটেগরির জিনিস থাকে, সেটি হচ্ছে অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়ালস, যেটি কিন্তু আমি অলরেডি টেন্স সিরিজে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেছি। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু 2 ধরনের হয়। এক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটি স্টার্ট হবে, নেক্সট হচ্ছে সাবজেক্ট, নেক্সট হচ্ছে মেন ভার্ব এবং সবশেষে আদার্স অর্থাৎ অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস, এবং শেষে
নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসাসূচক চিহ্নটি অবশ্যই থাকবে, যেটি দেখে তোমরা ফার্স্ট চান্সে বুঝতে পারবে এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট, অ্যানাদার ক্যাটেগরি অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হবে WH ওয়ার্ড দিয়ে, তারপরে অ্যাজ ইউজুয়াল এই ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচারটাই হবে, অক্সিলারি ভার্ব, নেক্সট সাবজেক্ট, নেক্সট মেইন ভার্ব এবং আদার্স, শেষে নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসাসূচক চিহ্ন। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে ভার্ব দিয়ে স্টার্ট হবে, এই ভার্বটি অবশ্যই রুট ফর্ম, ভার্বের রুট ফর্ম, এবং তারপরে আদার্স থাকবে, অর্থাৎ অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলো থাকতে পারে। তাহলে কি এই সেন্টেন্সটিতে কোনো সাবজেক্ট থাকে না? হ্যাঁ থাকে, সাবজেক্টটি হিডেন থাকে, অর্থাৎ উজ্জ থাকে। এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাবজেক্টটি ইউ হয়ে থাকে। নেক্সট, অপটেটিভ সেন্টেন্স, এটি সাধারণত মে দিয়ে শুরু হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স, প্রাথমিকভাবে বিস্ময়সূচক চিহ্নটি দেখে আমরা বুঝবো যে এটি এক্সক্লামেটরি সেন্টেন্স। ডু ইয়োরসেলফ, অর্থাৎ এতক্ষণ যে তোমরা ভেরিয়াস টাইপস অফ সেন্টেন্সের ফর্মগুলো শিখলে, সেটা নিজেরাই নিজেদেরকে এক্সামাইন করো। প্রথমে ভিডিওটি একটু পজ করে দাও কিছুক্ষণের জন্য এবং নিজেরা চেষ্টা করো, তারপরে ভিডিওটি পুনরায় অন করে আনসারগুলো দেখে নাও। দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, সেন্টেন্সের স্ট্রাকচার দেখে বুঝতে পারছি প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং তারপরে অ্যাডভার্বিয়ালস এবং শেষে ফুল স্টপ, অতএব এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট, মে গড ব্লেস ইউ, আমি আগেই বলেছিলাম অপটেটিভ সেন্টেন্সই কেবলমাত্র মে দিয়ে মূলত স্টার্ট হয়, তাহলে এটি অপটেটিভ সেন্টেন্স। হ্যাভ ইউ ডান ইট, নোট অফ ইন্টারোগেশন, জিজ্ঞাসা চিহ্ন দেখেই পরিষ্কার বুঝতে পারছো এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। নেক্সট সেন্টেন্সটিও কিন্তু নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্যই এটি WH কোশ্চেন এবং এটি ইয়েস নো কোশ্চেন। নেক্সট, এন্টার বাই দ্য ডোর, এটা কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছে, অতএব এটি ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট, ডু ইউ নো হিম, নোট অফ ইন্টারোগেশন, এটিও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যালাস আই অ্যাম আনডান, হায় আমি অকর্মণ্য হয়ে গেছি, এটি হচ্ছে কি বিস্ময় প্রকাশ করছে, অর্থাৎ দুঃখ প্রকাশ করছে, এটি এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার চলে যাব নেক্সট ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ নেক্সট উপাদানটির বিষয়ে আমরা জানব। চেঞ্জ অফ প্রোনাউন ইন রিপোর্টেড স্পিচ, ইতিমধ্যে তোমরা ন্যারেশন চেঞ্জের যে স্টেপগুলো দেখেছিলে সেখানে কিন্তু উল্লেখ করা ছিল যে প্রয়োজন অনুসারে রিপোর্টেড স্পিচের প্রোনাউনে চেঞ্জ করতে হবে। এবার দেখে নেব কি রকম চেঞ্জ প্রোনাউনের করতে হবে বা সেক্ষেত্রে কোন প্রসেসটি আমরা অবলম্বন করব। এখানে দেখতে পাচ্ছ দুজন ব্যক্তি, একজন টিচার, একজন স্টুডেন্ট, যেটি তোমরা ন্যারেশন সিরিজের প্রথম ক্লাসে দেখেছিলে। তো এক্ষেত্রে একটি ন্যারেশন দেওয়া রয়েছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, কমা ইনভার্টেড কমা শুরু, আই শ্যাল নট টিচ ইউ ইনভার্টেড কমা ক্লোজ। ন্যারেশনটি দেখেই পরিষ্কার বুঝতে পারছি এটি ডাইরেক্ট ন্যারেশনে রয়েছে, কেন না এখানে ইনভার্টেড কমা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি রয়েছে এটি হচ্ছে কি না রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুটো প্রোনাউন, একটা হচ্ছে আই এবং আরেকটা হচ্ছে ইউ, এই দুটো প্রোনাউন রয়েছে। তো এই দুটো প্রোনাউনের চেঞ্জ কেমন ভাবে করব? এক্ষেত্রে আমরা অনেককে দেখে থাকি যে এই প্রোনাউনের চেঞ্জের একটা লিস্ট বা ছক মুখস্থ করে ফেলে, কিন্তু আমি বলবো ছকটা না মুখস্থ করার জন্য, শুধু তোমরা বুঝে নাও কোন প্রোনাউন বা কোন ক্যাটেগরির প্রোনাউন কাকে রেফার করে বা কাকে নির্দেশ করে, সেটা অনুসারে তোমরা চেঞ্জ করলে কিন্তু ইজিলি নিজেরাই চেঞ্জ করতে পারবে, কোনো ছক মুখস্থ করতে হবে না। দেখো এক্ষেত্রে দ্য টিচার, ইনি হচ্ছে স্পিকার বা বক্তা, ইনি কথাটা বলছেন, এই বক্তব্যটা ইনিই বলছেন। এরপরে দ্য স্টুডেন্ট, এ হচ্ছে কি লিসেনার। সুতরাং আমরা দেখতে পাচ্ছি একটা ন্যারেশনের মধ্যে পার্টিকুলারলি দুজনের ফাংশনই হচ্ছে
উল্লেখ করা হয়ে থাকে। একজন হচ্ছে স্পিকার অর্থাৎ যিনি বক্তব্যটা বলেছেন, আরেকজন হচ্ছে লিসিনার অর্থাৎ যিনি এই বক্তব্যটি শুনেছেন। এক্ষেত্রে এবার দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে প্রথম প্রোনাউনটি দেখো আই। আই মানে আমি। আমি বলতে এক্ষেত্রে কাকে বোঝাচ্ছে না, আমি বলতে সবসময় হচ্ছে স্পিকারকে বোঝাবে, অর্থাৎ স্পিকার নিজের কথা বলার জন্য আমি বা আমরা কথাটা ইউটিলাইজ করে। আবার এক্ষেত্রে আরেকটা প্রোনাউন দেখো ইউ। ইউ মানে তুমি বা তোমরা। এক্ষেত্রে তুমি বলতে কাকে বোঝাচ্ছে, স্টুডেন্টকে, অর্থাৎ স্পিকার যার উদ্দেশ্যে কথা বলছে তাকেই একমাত্র বা তাদেরকেই ইউ বলে রেফার করে। অতএব ইউ বলতে কাকে বোঝায়, লিসিনারকে বোঝায়। তাহলে এখান থেকে তোমরা কি বুঝলে, আইটা কোন পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন যদি রিপোর্টেড স্পিচের মধ্যে থাকে সেটা সব সময় রেফার করবে কাকে, স্পিকারকে রেফার করবে, অর্থাৎ যিনি এই বক্তব্যটি বলেছেন। একই রকম ভাবে এই ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এই সেকেন্ড পার্সন সবসময়ের জন্য লিসিনারকে অর্থাৎ যিনি বক্তব্যটি শুনেছেন তাকেই নির্দেশ করে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম না, রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পার্সন সবসময় স্পিকারকে রেফার করে এবং সেকেন্ড পার্সন সবসময় লিসিনারকে রেফার করে। এবার তাহলে দেখে নেওয়া যাক ফার্স্ট পার্সন বলতে কোনগুলোকে বলবো। ফার্স্ট পার্সনের তিনটি ফর্ম হয়, সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম এবং পজেসিভ ফর্ম। পজেসিভের দুটো, পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন। এগুলো সম্পর্কে ডিটেলসে তোমরা আমি যখন পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব ডিটেলসে, সেখানে পরিষ্কারভাবে বুঝতে পারবে। সাবজেক্ট ফর্মটা কি, আমি, আই, উই প্লুরালে আমরা, মি আমাকে, আস আমাদেরকে, এদিকেরটা সিঙ্গুলার এদিকেরটা আমি প্লুরাল দিয়েছি, মাই আমার, আওয়ার আমাদের। মাইনের মানে হচ্ছে আমার, আওয়ার্সের মানেও আমাদের। একই রকম ভাবে সেকেন্ড পার্সনের তুমি, তোমরা, ইউ ইউ তোমাকে, তোমাদেরকে, ইয়োর ইয়োর, ইয়োর্স ইয়োর্স অর্থাৎ তোমার বা তোমাদের এই নির্দেশ করছে, অর্থাৎ এগুলি হচ্ছে সেকেন্ড পার্সন। এই সেকেন্ড পার্সন সবসময় লিসিনারকে এবং ফার্স্ট পার্সন সবসময় স্পিকারকে বোঝাবে। তাহলে এবার চেঞ্জটা কি হবে, চেঞ্জটা কিছুই না, অত্যন্ত ইজি ব্যাপার। এক্ষেত্রে দেখো ফার্স্ট পার্সন আই, এ কাকে রেফার করছে, স্পিকারকে। স্পিকার এখানে কোন পার্সন রয়েছে, স্পিকার রয়েছে থার্ড পার্সন। তাহলে আই এর পরিবর্তে তোমরা লিখতে পারো দ্য টিচার, অর্থাৎ এই প্রোনাউনটা যেহেতু এই নাউনকে রেফার করছে তাহলে তুমি এই নাউনটাও কিন্তু আই এর এগেনস্টে লিখতে পারো, অর্থাৎ চেঞ্জ করার সময় আই এর পরিবর্তে দ্য টিচারও লিখতে পারো। তাছাড়া কিন্তু টিচারের প্রোনাউন কি, টিচার থার্ড পার্সন, তার প্রোনাউন এক্ষেত্রে হি বা সি। অতএব আই চেঞ্জেস টু আইদার দ্য টিচার, হি অথবা সি। আবার একবার বলছি, রিপোর্টেড স্পিচের মধ্যে যে প্রোনাউনটি যাকে নির্দেশ করবে তার যা প্রোনাউন ঠিক সেম প্রোনাউনটি ওই প্রোনাউনের জায়গাতে বসবে, অর্থাৎ এটি হচ্ছে চেঞ্জ। এক্ষেত্রে দেখো ইউ বলতে কাকে বোঝাচ্ছে, স্টুডেন্টকে, কিন্তু ইউ যেহেতু এখানে অবজেক্টের পজিশনে রয়েছে তাই স্টুডেন্টের অবজেক্ট ফর্ম কি হবে, স্টুডেন্টের অবজেক্ট ফর্ম হবে হিম বা হার, অর্থাৎ ইউ চেঞ্জ হয়ে গিয়ে তুমি স্টুডেন্টও লিখতে পারো বা হিম বা হার লিখতে পারো। এবার প্রশ্ন হচ্ছে এই রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো থার্ড পার্সন থাকে, অর্থাৎ থার্ড পার্সনের মধ্যে হি, সি, দে, হিম, হার, দেম এগুলো যদি থাকে, সেগুলো কিন্তু না স্পিকারকে রেফার করছে না লিসিনারকে রেফার করছে। অতএব সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো থার্ড পার্সন থাকে সেই থার্ড পার্সনের কিন্তু কোনো রূপ চেঞ্জ হবে না। থার্ড পার্সন আন্ডারগোজ নো চেঞ্জেস, কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা পরিষ্কারভাবে প্রোনাউনের চেঞ্জটা বুঝতে পারলাম। এবার আমরা দেখে নেব যে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার সময় তখন চেঞ্জটা কেমন করব।
একই রকম ভাবে আমি আবার লিখলাম একটা ইনডাইরেক্ট স্পিচ, পরিষ্কার ইনভার্টেড কমা এখানে দেখতে পাচ্ছি না, তাহলে এটি ইনডাইরেক্ট স্পিচে রয়েছে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট দ্যাট হি উড নট টিচ হিম। তো এক্ষেত্রে টিচার স্পিকার এবং দ্য স্টুডেন্ট হচ্ছে লিসেনার। রিপোর্টেড স্পিচ এই অংশটি, এই অংশটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একই রকম ভাবে হি কাকে বোঝাচ্ছে, এটি যেহেতু সাবজেক্টের পজিশনে রয়েছে অতএব হি হচ্ছে কাকে বোঝাচ্ছে, টিচারকে বোঝাচ্ছে। তাহলে আবার একই রকম ভাবে হি কিন্তু স্টুডেন্টকেও বোঝাতে পারে, যেহেতু স্টুডেন্টেরও প্রোনাউন হি। এক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট কি বক্তব্যটা বলেছিল যে বুঝতে হবে সেটা একটু, যে হি উড নট টিচ, তিনি পড়াবেন না, তিনি বলতে স্টুডেন্ট তো আর পড়াবে না, অতএব হি বলতে এক্ষেত্রে টিচারকে বোঝাচ্ছে। দেখো ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্টে চেঞ্জ করেছিলাম তখন আমরা কি শিখলাম না, সবসময় স্পিকারকে বোঝায় কোন পার্সন, ফার্স্ট পার্সন। তাহলে এই যে প্রোনাউনটা এটি যেহেতু স্পিকারকে বোঝাচ্ছে অতএব এই প্রোনাউনের চেঞ্জ কিন্তু হবে ফার্স্ট পার্সনে চেঞ্জ হয়ে যাবে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার সময়। একই রকম ভাবে এই যে প্রোনাউনটা এটি কাকে বোঝাচ্ছে, স্টুডেন্ট অর্থাৎ লিসেনারকে বোঝাচ্ছে। তোমরা একটু আগেই শিখলে লিসেনারকে বোঝায় সবসময় কোন পার্সন না সেকেন্ড পার্সন। তাহলে এই প্রোনাউনটি চেঞ্জ হবে কোন প্রোনাউনে না সেকেন্ড পার্সনে চেঞ্জ হয়ে যাবে এই লিসেনারটি, অর্থাৎ এক্ষেত্রে হি হয়ে যাবে আই এবং হিম হয়ে যাবে ইউ। এবার নিজেদেরকে টেস্ট করে নাও কতটা তোমরা শিখলে এই প্রোনাউনের চেঞ্জ সম্পর্কে। অর্থাৎ এরপরে আমি শুধুমাত্র প্রোনাউনের চেঞ্জটির বিষয়ে দেখাবো, অন্যান্য চেঞ্জগুলোর দিকে তোমরা কনসেন্ট্রেট করবে না, শুধুমাত্র প্রোনাউনের চেঞ্জটা কি হবে সেটি আমরা একটা এক্সারসাইজের মাধ্যমে দেখব। I said to the student, I shall not teach you. এক্ষেত্রে আই বলতে কাকে বোঝাচ্ছে, স্পিকারকে। আই বলতে আইকে বোঝাচ্ছে, অতএব আই চেঞ্জেস টু আই। আবার এক্ষেত্রে দেখো আরেকটি প্রোনাউন ইউ, এক্ষেত্রে দেখো এটি সেকেন্ড, ইউ বলতে কাকে বোঝাচ্ছে, তা স্টুডেন্টকে, স্টুডেন্ট হচ্ছে লিসেনার, অতএব স্টুডেন্টের প্রোনাউন ইউ এর এগেনস্টে কি হবে, হিম। তার কারণ ইউ হচ্ছে অবজেক্ট ফর্ম, অতএব স্টুডেন্টের অবজেক্ট ফর্ম কি হবে না হিম বা হার, অতএব এটি হিম বা হারে ট্রান্সফার হবে। নেক্সট, ইউ সেড টু মি আই শ্যাল নট টিচ ইউ। এক্ষেত্রে দেখো আই বলতে কাকে বোঝায় না স্পিকারকে, এখানে কিন্তু স্পিকারকে ইউ, অতএব আই চেঞ্জেস টু ইউ। নেক্সট, ইউ বলতে কাকে বোঝাচ্ছে এক্ষেত্রে লিসেনারকে, আমরা জানি সেকেন্ড পারসন সবসময় লিসেনারকে বোঝায়, এক্ষেত্রে লিসেনারকে মি, অতএব ইউ এর এগেনস্টে চেঞ্জ হয়ে গিয়ে হবে মি। নেক্সট, ইউ সেড টু হার আই টিচ ইউ উইথ ইউর ব্রাদার। দেখো এক্ষেত্রে আই ফার্স্ট পারসন কাকে রেফার করছে, ইউ কে রেফার করছে, কারণ ইউ স্পিকার, অতএব আই চেঞ্জ টু ইউ। নেক্সট প্রোনাউন ইউ, ইউ সেকেন্ড পারসন লিসেনারকে নির্দেশ করছে, তাহলে ইউ এর এগেনস্টে, তাহলে ইউ চেঞ্জেস টু হার। এছাড়াও আমরা আরেকটি সেকেন্ড পারসন দেখতে পাচ্ছি ইউর ব্রাদার, ইউর কি না পজেসিভ ফর্ম, তাহলে এটিও সেকেন্ড পারসন, এটা কাকে বোঝাবে একই রকম ভাবে লিসেনারকে হার। তাহলে এক্ষেত্রে এই যে লিসেনার এর পজেসিভ ফর্ম কি হার বা হার্স, এক্ষেত্রে ইউর থেকে হবে হার। নেক্সট, মিস্টার সেন সেড টু ইউ আই শ্যাল নট টিচ ইউ। আই ফার্স্ট পারসন রেফার টু স্পিকার অর্থাৎ মিস্টার সেন, অতএব আই চেঞ্জেস টু হি। নেক্সট, এক্ষেত্রে দেখতে পাচ্ছি আরেকটি প্রোনাউন ইউ, ইউ বলতে লিসেনারকে বোঝাচ্ছে, এক্ষেত্রে লিসেনার কিন্তু ইউ অলরেডি আছে, অতএব এক্ষেত্রে ইউ চেঞ্জেস টু ইউ। তাহলে দেখলে কিভাবে প্রোনাউনগুলি চেঞ্জ হয়। এই এক্সারসাইজটি যদি তোমরা ঠিকঠাক ভাবে দেখো এবং নিজেরা একই রকম ভাবে প্র্যাকটিস করো
তাহলে কিন্তু প্রোনাউনের চেঞ্জ টোটালি ইজি ব্যাপার। এবার নেক্সট স্টেপে আমরা যাব। চেঞ্জ অফ টেন্স অফ রিপোর্টেড ভার্ব। রিপোর্টেড ভার্বের টেন্সের কি পরিবর্তন আমরা করব ন্যারেশন চেঞ্জের সময়। এক্ষেত্রে দেখো আমি একটা ছক দিয়েছি, যদিও আমি বলবো ছকটি মুখস্থ করতে না। দেখো আমরা ছকটিকে তিনটে কলামে ভাগ করেছি। ফার্স্ট কলামে রয়েছে রিপোর্টিং ভার্ব, সেকেন্ড কলামে ডাইরেক্ট স্পিচ এবং থার্ড কলামে রয়েছে ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ রিপোর্টিং ভার্বের টেন্স কি হলে ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড ভার্বের টেন্সটি চেঞ্জ হয়ে গিয়ে কোন টেন্স হয়। দেখো তাহলে রিপোর্টিং ভার্বের টেন্সটি যদি পাস্ট হয়ে থাকে তবে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করার সময় রিপোর্টেড ভার্বের টেন্সটিকে চেঞ্জ করব। রিপোর্টিং ভার্ব পাস্ট মানে তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে স্পিকারের বক্তব্যটি যখন রিপোর্ট করা হচ্ছে তার এগেইনস্টে স্পিকারের বক্তব্যটা পাস্টে বলা হয়েছিল। অর্থাৎ তুমি যখন রিপোর্ট করবে বা ন্যারেট করবে স্পিকারের বক্তব্যটা তোমাকে কিন্তু পাস্টেই কনভার্ট করতে হবে। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যা কিছু প্রেজেন্ট সবই কনভার্টেড টু পাস্ট। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটে হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসে হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে হয়ে যাবে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট হবে। তো এক্ষেত্রে এই যে টেন্সগুলো বললাম তাদের ফর্মগুলো আমি আর লিখছি না। এই ফর্মগুলো যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমার টেন্স সিরিজের ভিডিওগুলোকে তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। সেখানেও কিন্তু আমি টেন্স সিরিজটিকেও অত্যন্ত লজিক্যালি প্রেজেন্ট করেছি। কোনরূপভাবে তোমাদেরকে ফর্মগুলো মুখস্থ করতে হবে না। নেক্সট আসছি, যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড ভার্বটি পাস্টে থাকে তাহলে কি করতে হবে না, পাস্টে যদি স্পিকার বলে থাকে তাহলে তার বক্তব্যের এগেইনস্টে তোমার ন্যারেশনটা হচ্ছে পাস্টে, তাহলে পাস্টের পাস্ট হচ্ছে বিষয়টা। তাহলে পাস্ট ইনডেফিনিট কনভার্টেড টু পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট ইজ কল্ড দ্য পাস্ট অফ দ্য পাস্ট। পাস্ট পারফেক্টকে বলা হয়ে থাকে পাস্টেরও পাস্ট, অর্থাৎ পাস্টের ঘটনার আগে ঘটেছে। তাই দুটো কাজ পাস্টে যদি হয়ে থাকে তাহলে যে কাজটি আরো আগে হয়েছে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট ইউজ হয় এবং রেসপেক্টিভলি যেটি পরে হয়েছে সেটির ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট ইউজ হয়। একই রকম ভাবে পাস্ট কন্টিনিউয়াস থাকলে চেঞ্জ হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মে, আর যদি পাস্ট পারফেক্ট থাকে কোনো চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও কোনো চেঞ্জ হবে না। এবার আসছি, যদি কোনো মডেল ভার্ব থাকে তাহলে তাদের পাস্ট ফর্ম হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি স্পিকারের বক্তব্যটি ইউনিভার্সাল ট্রুথ হয় অথচ রিপোর্টিং ভার্ব পাস্ট রয়েছে তাহলে কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হবে না, এবং সেটি যদি হিস্টোরিক্যাল পাস্ট বা স্পিকারের বক্তব্য দ্বারা যদি কোনো হ্যাবিট এক্সপ্রেস করে বা হ্যাবিট নির্দেশ করে সেক্ষেত্রেও কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হবে না। আর অলরেডি তো আগেই আমি বলেছি যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট এবং ফিউচার থাকে সেক্ষেত্রেও কিন্তু টেন্স যাই থাকুক না কেন ভার্বের টেন্সের কোনো চেঞ্জ হবে না। তাহলে তোমরা টেন্সের চেঞ্জটি কিভাবে করতে হয় তা শিখলে। এবার একই রকম ভাবে আমরা একটা এক্সারসাইজ করে নেব। ডু ইয়োরসেলফ। এখানে তোমরা কিন্তু শুধুমাত্র টেন্সের চেঞ্জটার বিষয়ে কিন্তু কনসেন্ট্রেট করবে, তাহলে তোমরা টেন্সের চেঞ্জটা রপ্ত করতে পারবে। তাই আমি এখানে যে এক্সারসাইজ দিয়েছি সেখানে অন্যান্য চেঞ্জগুলোর বিষয়ে আমি হাইলাইট করছি না, শুধুমাত্র টেন্সের চেঞ্জটাকে হাইলাইট করেছি। I said to you, I am ill. Verb, reporting verb, past অতএব এটি হয়ে যাবে। আর এটি রয়েছে ভার্ব রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিটে, অতএব ভার্ব চেঞ্জ হয়ে গিয়ে হবে পাস্ট ইনডিফিনিট, I was ill. Next, my father said to me
দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। রিপোর্টিং ভার্ব পাস্ট, কিন্তু দেখো এই যে রিপোর্টেড স্পিচ রয়েছে সেটি কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, অতএব ভার্বের টেন্সের কোনো চেঞ্জ হবে না। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এক্ষেত্রেও রাইজেস ছিল, এক্ষেত্রেও রাইজেস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। নেক্সট, হি সেড আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। এক্ষেত্রেও দেখো রিপোর্টিং ভার্ব পাস্ট, তাহলে হিসাব অনুসারে এই যে আই ওয়াক ভার্বটারও চেঞ্জ হওয়ার কথা, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো এটির দ্বারা স্পিকার কিন্তু তার রেগুলার হ্যাবিটের কথা এক্সপ্রেস করছে, অতএব এক্ষেত্রেও কিন্তু ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কি হবে? হি ওয়ার্কস ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। ওয়ার্কস কেন হলো না, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। নেক্সট, I said to her, I am reading. রিপোর্টিং ভার্ব পাস্ট, কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি এটি ভার্ব, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তাহলে স্বাভাবিকভাবে পাস্ট থাকার জন্য সব যা কিছু প্রেজেন্ট সবই পাস্ট হবে। পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ রিডিং। নেক্সট, I said to him, I have played. রিপোর্টিং ভার্ব পাস্ট, কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচের যে ভার্বটি সেটি প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, অতএব ইট চেঞ্জেস টু পাস্ট পারফেক্ট, হ্যাড প্লেড। নেক্সট, ইউ সেড টু হিম আই রোট। এক্ষেত্রে দেখো রিপোর্টিং ভার্ব পাস্ট, কিন্তু রিপোর্টেড ভার্বও আবার পাস্টে রয়েছে, তাহলে এটা পাস্ট আবার এটা পাস্ট, তাহলে যখন ন্যারেট করছো তাহলে এই ন্যারেটটা আবার পাস্ট হচ্ছে, তাহলে দ্যাট ইজ দ্য পাস্ট অফ দ্য পাস্ট, তাহলে এক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট থেকে চেঞ্জ হয়ে গিয়ে হবে past perfect, you had written. Next, I said to Harish, I was playing. একই রকম ভাবে এক্ষেত্রে তোমরা দেখো এটি হচ্ছে past continuous, অতএব এটা চেঞ্জ হয়ে যাবে past perfect continuous, I had been playing. Next, Smith said to him, I had played. এক্ষেত্রে দেখো রিপোর্টিং ভার্ব পাস্ট এবং রিপোর্টেড ভার্ব রয়েছে পাস্ট পারফেক্টে, অতএব এক্ষেত্রে আর চেঞ্জ না হয়ে পাস্ট পারফেক্টই থেকে যাবে, হি হ্যাড প্লেড। নেক্সট, আই সেড টু হিম আই শ্যাল প্লে। রিপোর্টিং ভার্ব পাস্ট, এক্ষেত্রে ফিউচার, তাহলে এটি হচ্ছে অক্সিলারি ভার্ব, বা এটি হচ্ছে অক্সিলারি ভার্ব, সেই সাথে সাথে মডেল অক্সিলারি, তাই এর পাস্ট ফর্ম আই শুড প্লে। নেক্সট, I said to him, Rehan will surely come. এক্ষেত্রে দেখো একই রকম ভাবে মডেল অক্সিলারি, তার চেঞ্জ হচ্ছে, তার কারণ এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পাস্ট। নেক্সট, I said to her, I must play. এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পাস্ট, মাস্টের এগেনস্টে চেঞ্জ হয়ে গিয়ে হতে পারে I would have to play, মাস্টের চেঞ্জটা হবে would have to. নেক্সট, I said to you, I can dance. Can এর past form could. Next, you said to him may. May এর past form might. তাহলে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করার সময় টেন্সের কি পরিবর্তন হবে সেটা আমরা ভালো করে শিখলাম। এর উল্টো প্রসিডিওরটা অর্থাৎ ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে কিভাবে চেঞ্জ হবে সেটি কিন্তু যখন পরবর্তী পার্টের ভিডিওগুলোতে অর্থাৎ পার্টিকুলার সেন্টেন্স ওয়াইজ যখন ডিসকাস করব সেখানে কিন্তু আরো ভালো করে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। নেক্সট, চেঞ্জ অফ টাইম ফ্রেজ, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো টাইম ফ্রেজ থাকে তার চেঞ্জটি কেমন করব। এখানে একটি ছক দিয়েছি, অবশ্যই আমি বলবো ছকটি মুখস্থ করতে না, আগে বুঝে নাও। এই যে চেঞ্জটা দেখছো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করার সময় এই যে চেঞ্জগুলো দেখতে পাচ্ছ ছকে, এগুলো কখন হবে? একই রকম ভাবে যেমনটা তোমরা টেন্সের ক্ষেত্রে শিখলে এক্ষেত্রেও একই জিনিস, যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে তবেই কিন্তু ডাইরেক্ট স্পিচের এই টাইম ফ্রেজগুলোর চেঞ্জ হবে, আদারওয়াইজ নট। কেন চেঞ্জ হবে? টেন্সের ক্ষেত্রে যেমন বলেছিলাম
যখন বক্তা বক্তব্যটা রাখছে সেটি যদি পাস্ট হয়ে থাকে, তুমি যখন তার রেসপেক্টে অন্যের কাছে ন্যারেট করছো বা কোনো একজন তার রেসপেক্টে অন্যের কাছে ন্যারেট করছে, তখন সেটি কিন্তু আরো পাস্টে হচ্ছে। তাই সেক্ষেত্রে কিন্তু যে কোনো কিছু স্পিকারের বক্তব্যের প্রেজেন্ট ফর্ম ট্রান্সফার টু পাস্ট হয়ে যায়। একই রকম ভাবে টাইমও কিন্তু পাস্ট হয়ে যাচ্ছে, তাই টাইম ফ্রেজগুলো কিন্তু চেঞ্জেস টু পাস্ট ইন্ডিকেটিং টাইম ফ্রেজ। যেমন দিস থেকে কি হচ্ছে দ্যাট। কেন দ্যাট হলো? দিস আর দ্যাট এর পার্থক্যটা কি না, দিস বোঝায় বা দিজ বোঝায় নিয়ারেস্ট থিংকে, আর দ্যাট বা দোজ বোঝায় ফার থিংকে, অর্থাৎ দূরের জিনিসকে। আমরা যদি প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে রিলেশন করি তাহলে কিন্তু প্রেজেন্টের রেসপেক্টে পাস্ট কিন্তু ফার বা দূরের ব্যাপার। সেই কারণে এক্ষেত্রেও এই টাইম ফ্রেজগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, যেগুলো ইন্ডিকেট করবে যে ফারের জিনিস বা দূরের জিনিস, পাস্টের জিনিস। তাই দিস থেকে দ্যাট, এটি থেকে ওটি, এগুলি থেকে ওগুলি, হিয়ার এখানে, কাছে, দেয়ার ওখানে, নাও এখন, এটা স্বাভাবিকভাবে প্রেজেন্ট নির্দেশ করছে। দেন তখন, এগো আর ইয়ার এগো সেটি চেঞ্জ হয়ে গিয়ে হবে বিফোর বা আ ইয়ার বিফোর। কাম চেঞ্জ হয়ে গিয়ে হবে গো। টুডে দ্যাট ডে, টুনাইট আজ রাতে, তা থেকে দ্যাট নাইট ওই রাতে, এই যে দ্যাট দ্যাট ইন্ডিকেট করছে পাস্ট। টুমরো আগামীকাল, দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে। একই রকম ভাবে এই নেক্সট কথাটা ডে, নাইট, উইক, মান্থ যে কোনো ওয়ার্ডের সঙ্গে যুক্ত থাকুক না কেন, এই নেক্সটের পরিবর্তে তোমরা লিখবে ফলোইং, দ্য ফলোইং ডে, দ্য ফলোইং নাইট, দ্য ফলোইং উইক, এইরকম। ইয়েস্টারডে চেঞ্জ হয়ে গিয়ে হবে দ্য প্রিভিয়াস ডে। একই রকম ভাবে লাস্ট নাইট, লাস্ট বলতেও কিন্তু আগের দিন, যেটা নির্দেশ করছে কিন্তু ইয়েস্টারডেকে, তাই লাস্ট নাইট থেকে হবে দ্য প্রিভিয়াস নাইট, প্রিভিয়াস ডে, প্রিভিয়াস উইক, প্রিভিয়াস মান্থ, এরকম। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, ইয়েস্টারডের আগের দিন, যেটাকে আমরা বলি পরশু চলিত ভাবে, যেটিকে আমরা কথা বলতে বলতে পরশু বলি, কিন্তু এই দুটো পরশুর মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে গত পরশু আর একটা হচ্ছে আগামী পরশু। ইয়েস্টারডের আগের দিনটাকে বলা হয় গত পরশু। তাই দ্য ডে বিফোর এই অংশটি ঠিক রেখে ইয়েস্টারডের জন্য তোমরা যে চেঞ্জটি শিখেছিলে দ্য প্রিভিয়াস ডে, সেটি শুধু অ্যাড করে দেবে, দ্য ডে বিফোর দ্য প্রিভিয়াস ডে। বা একই রকম ভাবে ওটাকে তুমি লিখতে পারো গত পরশু মানে কি, দুদিন আগে, তাই 2 days বিফোর। একই রকম ভাবে দ্য ডে আফটার টুমরো মানে আগামী পরশু, দ্য ডে আফটার দ্য নেক্সট ডে, বা তোমরা লিখতে পারতে 2 days আফটার, দুদিন পরে। অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্যাট টাইম, ওই সময়। হিদার, হিদার মানে কি, এখানে, থিদার মানে সেখানে। সো গাইজ, ন্যারেশন সিরিজের এই সেকেন্ড ক্লাসটি অত্যন্ত ভাইটাল। আমি আশা করব তোমরা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি এনজয় করেছো এবং পরবর্তী যে স্টেপগুলো আসতে চলেছে সেগুলো অত্যন্ত ইজিলি তোমরা ক্যাপচার করতে পারবে। সো গাইজ, তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, যদি মনে হয় ভিডিওটি একটু হলেও তোমাদেরকে হেল্প করতে পারে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও। আর ইংলিশ লার্নিং ক্লিনিক চ্যানেলটিকে সাপোর্ট করতে ইচ্ছে করলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, বেল আইকনটি প্রেস করে নিও, যাতে করে ইন ফিউচার এই ধরনের গ্রামারের ইন্টারেস্টিং ক্লাসের নোটিফিকেশন সব থেকে প্রথমে পেয়ে যাও। সবাই ভালো থেকো, কিপ ওয়াচিং ইংলিশ লার্নিং ক্লিনিক, এবং তোমাদের মূল্যবান সময় স্পেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।